প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসাবে আজকে এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক রয়েছেন আমাদের সাথে রয়েছেন আরেকজন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশিদ রয়েছেন আমাদের সাথে। আমরা দুজন অতিথিকে নিয়ে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। তবে সমসাময়িক প্রেক্ষাপটের মধ্যে আসলে মূলত চলে আসে যে জুলাই, রক্তাক্ত জুলাই, দ্রোহের জুলাই এবং যে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার যে পতন ঘটেছে, আওয়ামী সরকারের পতন ঘটেছে, সেটি নিয়ে আমরা প্রথমে কথা বলবার চেষ্টা করব। সাইফুল হক আন্দোলনের মাঠে ছিলেন এবং আমরা দেখেছি সম্মুখ সারির যোদ্ধা হিসাবে সেই প্রেস ক্লাব থেকে আরম্ভ করে আদালত পাড়া থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু এই ফ্যাসিজম বিরোধী আন্দোলনের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। আমরা 24শে জুলাইয়ের এই দিন ছিল শুক্রবার দিনটি, আজকের দিনটির কথা বলছি। সেদিন এই দিনে ছাত্র জনতার গণমিছিল ও দ্রোহযাত্রা কর্মসূচির মাধ্যমে চতুর্দিকে উত্তাল হয়ে উঠছিল এবং কিছুটা বৃষ্টি ছিল। আমরা দেখেছি সেদিন কিন্তু একটা আন্দোলনের যে মূল গতি এবং শেখ হাসিনা পদত্যাগের যে প্রধান যে দ্রোহের যে আন্দোলন এবং যে দ্রোহযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছিল। ওদিন একটা উল্লেখযোগ্য ঘটনা, সেটি হচ্ছে ক্ষমতাচ্যুত পতিত প্রধানমন্ত্রীর যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি একটি প্রেস ভেঙে বলেছিলেন একটি স্বার্থন্বেষী মহল সরকার বনাম শিক্ষার্থীকে গেম খেলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। ইভেন সেই সময়কার প্রধানমন্ত্রী কিন্তু এই ছাত্রদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করবার চেষ্টা করেছেন এবং বলেছেন। আমরা যদি সেই দ্রোহযাত্রার কথা ধরি, রক্তাক্ত জুলাইয়ের কথা ধরি এবং সেই অভ্যুত্থানের কথা ধরি, আমরা একটু ফিরে দেখা জুলাইকে কীভাবে দেখতে চাই? আমি প্রথমত গভীর শোক জানাই এই জুলাই অগাস্ট অভ্যুত্থানে আমাদের যে শহীদ আবু সাঈদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামান, শহীদ আব্দুল লতিফ সহ যে প্রায় 1,500 শহীদ যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি যদি একটু ফিরে তাকাই, আমি বাংলাদেশের সম্ভবত জীবিত হাতে গোনা কয়েকজনের একজন হব যারা 68-69-এর সেই গণজাগরণ, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, পরবর্তী 55 বছর, বিশেষ করে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, হাসনাইন খুরশিদ ভাই যে আন্দোলন মাঠে থেকে ওনারা কাভার করেছেন, এবং এবারকার 17 বছর এবং 36 দিনের যে লড়াই, আমি রাজপথের কর্মী, কখনো সংগঠক, কখনো নেতৃত্বদায়ী ভূমিকা হিসাবে এটার একটা বিরল একটা সৌভাগ্য ইতিহাস বলবো যে এটা আমার জন্য, আমার অংশগ্রহণের একটা সুযোগ হয়েছে। একই সাথে আমি স্মরণ করছি 19শে জুলাই, যেদিন আমাদের গণতন্ত্র মঞ্চের প্রেস ক্লাব থেকে যেদিন বিএনপির একটা গায়েবানা জানাজা ছিল, ওই যে রংপুরের আবু সাঈদের স্মরণে, সেই প্রোগ্রামের দিনই আমরা পল্টনের সমাবেশ শেষে যখন আমরা একটা বিক্ষোভ মিছিল করে আমরা যখন ঘুরব, তখনই প্রেস ক্লাবের সামনে আমাদের গণতন্ত্র মঞ্চের মিছিলে খুবই আকস্মিকভাবে গুলি, টিয়ার গ্যাস এবং তারপরে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ, এবং সেই গুলিতে আমাদের মিছিলের অনেকে আহত হয়েছেন, আমাদের নেতৃস্থানে আহত হয়েছেন, আমি নিজেও আহত হয়েছি, আমাদের একজন কর্মীর 38টা গুলি লেগেছে। আমরা আমার স্ত্রী বন্নিশিখা জামালি, যিনি আমাদের পার্টি নেত্রী, তার ধারণা ছিল যে আমরা বুঝি সবাই মারা গেছে, এরকম মুহুর্মুহু গুলি এবং এরকম একটা জায়গা, আতঙ্কে তারা দিক বিদিক ছুটছিলেন। সেই স্মৃতি আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। তারপরে জানেন যে 20 তারিখ রাত থেকে তারপরে কারফিউ জারি হলো, আমি যেটুকু, এরপর থেকে আমি মূলত আগেও বাসা বাইরে ছিলাম, তখন থেকে আত্মগোপনে তারপর আমি চলে গিয়েছিলাম। আবার এর মধ্যে আবার নানা কর্মসূচিতে বাসা ছেড়ে দিয়েছি, কিন্তু নানা কর্মসূচিতে বিএনপির সাথে একদিকে সমন্বয়, আর একদিকে যুগপৎ আন্দোলন রাজনৈতিক দলগুলোর সাথে যে সমন্বয়, আমি এবং এবি পার্টির মঞ্জু সহ আমরা আরও 3-4 জনটা মিলে আমরা সেই বলতে পারেন মঞ্জু অ্যারেস্ট হওয়া পর্যন্ত এটা একটা পর্যায়ে, এরপরে আমরা অন্যদেরকে নিয়ে আন্দোলনের কর্মসূচি, কখন কি কর্মসূচি হচ্ছে, কিভাবে ছাত্র তরুণ রাজনৈতিক দলগুলো কোথায় কি কর্মসূচি, আমরা কিভাবে সমন্বয় করতে পারি, এক অসাধারণ এক সময়, অসাধারণ উত্তেজনা, শঙ্কা, উদ্বেগ, আবার বিরাট একটা সম্ভাবনার একটা হাতছানি, যেহেতু আমাদের বিজয় হতো একেবারেই কাছে। সেই জায়গা থেকে আপনি যেটা উল্লেখ করছিলেন যে 2 আগস্ট যেটা দ্রোহযাত্রা, প্রেস ক্লাবে যে বিশাল সমাবেশ, জনগণের সকল অংশ, আমার ছাত্র, তরুণ, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মীরা, সমাজের সকল অংশ মিলে, এবং আনু মোহাম্মদ যে মিটিংটা প্রিজাইড করেছিলেন, সেখান থেকে তারপরে বিশাল মিছিল যখন শহীদ মিনারে গেল, তখন এটা প্রায় লক্ষাধিক মানুষ
এরপর থেকেই এটা একটা আন্দোলন নতুন সত্যি সত্যি একটা বাঁক নিল, একটা গণজাগরণ ইতিমধ্যে একটা গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করছিল। এরপর থেকে যেটা আপনি উল্লেখ করছিলেন, সরকার একদিকে বেপরোয়া, একদিকে তারা বেসামাল, এবং একদিকে তারা কারফিউ দিয়েও কোনোভাবে আর পরিস্থিতি সামাল দিতে পারছে না। এবং সেখানে দেখা গেল যে ছাত্র তরুণ যুবকদের সাথে আমার শ্রমজীবী মানুষ, ফুটপাতবাসী, গার্মেন্টসের শ্রমিকেরা, বস্তিবাসী, সাধারণ শ্রমজীবী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ এবং ছাত্রদের সাথে শিক্ষক, অভিভাবক সবাই তখন রাজপথে। এক অভূতপূর্ব একটা ঐক্যের জায়গাটা। তো এটা চলতে চলতে তারপরে তো আমরা দেখলাম যে 3 তারিখ এবং 4 তারিখে যখন আমরা 5 তারিখের সময়ের বাঁচানোর জন্য বলি, আমি রাজনৈতিকভাবে অন্য কথা বলবো। 5 তারিখে যখন সকালের দিক থেকেই খবর পাচ্ছিলাম, যখন আমাদের সঙ্গে যোগাযোগ করা হলো যে ক্যান্টনমেন্টে যাবার জন্য, আমি আমার যানবাহনের সমস্যা ছিল, আমি ক্যান্টনমেন্টে যেতেও আমি আর ঢুকতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ তখন পথে, গাড়ি আর কোনোভাবেই যাওয়ার পথ ছিল না। পরে আমাকে ক্যান্টনমেন্ট ভিতর থেকেই সবাই বললেন যে আপনি বেটার, আপনি এখানে না এসে আপনি সরাসরি বঙ্গভবনে। তখন আমি বঙ্গভবনে, তখন আমরা সন্ধ্যের আগে আগে বঙ্গভবনে তখন পৌঁছাই। আমার মনে আছে 16ই ডিসেম্বর তখন আমি খুলনাতে, তখন আমি খুলনা শহরের, তখন আমি ছাত্র। খুলনা শহরের আমি যে দৃশ্য দেখেছি, তার সাথে কেবলমাত্র ওদিনকার দৃশ্য, আমি যে দৃশ্য, লক্ষ লক্ষ মানুষ রাজপথে এবং আমার গাড়ির কাঁচ গ্লাসটা নামানো, আমরা গাড়ি এগোতে পারবো কিনা সন্দেহ ছিল। মানুষ পথ করে দিচ্ছিল যখন আমাকে দেখছে। এই মানুষের সালাম, শ্রদ্ধা, গাড়ি মাঝে মাঝে থামিয়ে আমি গাড়ি 3-4 বার থামালাম, তাদেরকে শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। তারা আমার এমনি হয়তো আমাকে চেনে, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা একটা আমি 71-এর যে জায়গাটা দেখেছি, আর এটা বলতে পারেন মানুষের যে উচ্ছ্বাস, এক ধরনের মুক্তি, অবরুদ্ধ পরিস্থিতি থেকে মানুষ মুক্ত হলে মানুষের স্বতঃস্ফূর্ত যে আবেগ, সেটা আমি লক্ষ্য করেছি। সন্ধ্যেবেলা যখন আমরা বঙ্গভবনে পৌঁছাই, বঙ্গভবনের মিটিংটা শুরু হলো, খুব গুরুত্বপূর্ণ। সেই মিটিংটা মাগরিবের নামাজের পরপরই শুরু হলো। তো সেই মিটিংয়ে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলবার পরে তারপরে আমি ফ্লোর নিয়ে আমি কথা বলেছি, এবং সেখানে 5-6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রথম জিজ্ঞেস করলাম যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির হাতে আছে কিনা। তিনি বলবার আগেই আমাদের সেনাবাহিনীর প্রধান বললেন তাদের কাছে আছে, এরকম একটা সম্মতিসূচক শব্দ না বললেও তিনি সম্মতিসূচক একটা কথা তিনি বললেন, যেটা নিয়ে পরবর্তীকালে আমি কয়েকটা পত্রিকায় খুব ডিটেলসে ইন্টারভিউতে আমি বলেছি। এরপরে বললাম যে তখন যে পরিস্থিতি, আমরা বললাম যখন সহিংসতা বন্ধ করা দরকার। কারণ আমি আমার দীর্ঘ জীবন অভিজ্ঞতা হচ্ছে, যেটা আমি প্রায় বলি, বিপ্লবের পেছনে প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে প্রতি অভ্যুত্থান হাঁটে। এই মানুষের বিজয় এখন যদি সহিংসতা শুরু হয়, নৈরাজ্য শুরু হয়, যদি ভাঙচুর শুরু হয়, যদি পাল্টা কোনো রিটালিয়েশনের জায়গা যদি শুরু হয়, তাহলে আমরা এই বিজয় ধরে রাখতে পারবো কিনা, এটা আমার প্রধান বিবেচনার জায়গাটা ছিল। আমি ইমিডিয়েটলি বললাম যে মিটিং পরে রাষ্ট্রপতি আরেকবার বক্তব্য রাখবেন, রাজনৈতিক দলগুলো জাতির উদ্দেশ্যে সবাই বক্তব্য রাখা উচিত, শান্তি শৃঙ্খলা রাখার জন্য, ধৈর্য ধরবার জন্য, আইন হাতে তুলে না নেবার জন্য। তারপরে কিভাবে গুরুত্বপূর্ণ হলো যে ফখরুল ইসলাম আলমগীর ভাই চেয়ার থেকে উঠে আমাকে বললেন, সাইফুল ভাই এখন তো সরকার ব্যাপার, আমরা এখন কি করব। তো আমি দাঁড়িয়ে আমি বললাম, ভাই আমাদের তো অবস্থান, আগের আমাদের যে অবস্থান ছিল যে হাসিনার বিদায়ের পরে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট হবে, আমাদের ওই স্ট্যান্ডে থাকা উচিত। তো সেভাবে আমি অনেকগুলো প্রশ্ন কথা বলেছি। তো ফখরুল ভাই আগে কথা বলে তখনই তিনি বললেন যে এখনই একটা নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে যেন মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়। রাষ্ট্রপতি একটু হেজিটেট করছিলেন কীভাবে কী করাটোরা, কিন্তু সবাই যখন কথাটা সম্মতি হলো, আমি আমার বক্তৃতাও বললাম, তখনই সে বৈঠকের সিদ্ধান্ত হলো, যেটা পরের দিন 6 আগস্ট বেগম খালেদা জিয়া তার এই বন্দিদশা থেকে তিনি যে মুক্ত হলেন। তারপরের ইতিহাসটা আপনারা জানেন। গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা, যে আমরা দুটো, আমি মনে করি আমার যদি ফিরে দেখা বলেন, দুটো বড় দাগের আমরা একটু রাজনৈতিক ভুল যদি করে থাকি ওই মিটিংয়ে। একটা হচ্ছে যে আমরা সরকার কিভাবে গঠন হবে, এটা কিছুটা রাজনৈতিক দলগুলো, কিছুটা ছাত্র তরুণ, কিছুটা সামরিক বাহিনী বা 3 বাহিনীর উপরে খানিকটা পরোক্ষভাবে ছেড়ে দেওয়া হয়েছিল তখনই। কারণ
ছাত্র তরুণরা যেমন একটা গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইনার স্টেক হোল্ডার, রাজনৈতিক দল যারা দীর্ঘ 16-17 বছরের জমিনটা তৈরি করেছে বিশাল ত্যাগের বিনিময়ে, লড়াই সংগ্রাম, আত্মত্যাগের বিনিময়ে। তো এটা উচিত ছিল যে সময় নেওয়া, যে রাজনৈতিক দল এবং ছাত্র তরুণদের সাথে আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকারটা গঠন হওয়া উচিত। এটাকে আমরা যথেষ্ট নির্দিষ্টভাবে দৃঢ়তার সাথে কথাটা ওদিন বলা হয়নি। আরেকটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের টেনিয়রটা, তারা কি, কারণ আগেকার তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাস ছিল, তারা কি একটা ইনডেফিনিট পিরিয়ড থাকবে, নাকি ওদিনই যদি আমরা সময় টেনে কথা বলতাম, ঠিক আছে একটা বিশেষ পরিস্থিতি 3 মাসের জায়গা হয়তো ম্যাক্সিমাম 6 মাস এই সরকার থাকতে পারে, ওদিনে যদি এরকম একটা জায়গা যদি বলে দেওয়া হতো, তাহলে 1.5 বছর পরবর্তীকালে আমরা এক ধরনের যে নৈরাজ্যিক অবস্থা যেটা পরে আমরা লক্ষ্য করেছি, সেই জায়গাটা হয়তো বা আমাদেরকে দেখতে হতো না। পরবর্তীকালে আমি বিএনপি নেতৃবৃন্দ সবার সাথে কথা বলেছি, অনেকে আমার সাথে একমত হয়েছেন যে দুটো বড় জায়গা আমরা ওইরকম একটা উত্তেজনা অবস্থাতেও মানে এই দুটো জায়গা আমরা ঠিক প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি। তো রাজনীতিকদেরকেও একটা উত্তেজনার মুহূর্তেও যে একটু মাথা ঠান্ডা রেখে পরবর্তী নির্দেশনা, পরবর্তী করণীয়টা ঠিক করতে হয়, এটা গুরুত্বপূর্ণ। আর ফিরে দেখার লাস্ট দুটো বাক্য বলি, হাসনাত ভাই নিশ্চয়ই বলবেন। লাস্ট হচ্ছে যে আমি মনে করি আমাদের জন্য ফিরে দেখার মধ্যে আমি মনে করি এটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, জুলাই আগস্ট এবং আমাদের এই আপরাইজিং, এই গণ অভ্যুত্থান আমাদের 69 মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় একটা বলতে পারেন গণজাগরণ বা গণ অভ্যুত্থান। এটা অসাধারণ। এবং এই গণজাগরণ যদিও এটা একটা বৈষম্য বিরোধিতার কথা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু বাস্তবে লড়াইটা ছিল প্রধানত গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। একটা নির্বাচিত সরকার আসবে, দেশের নিয়মতান্ত্রিকভাবে দেশটা চলবে। একই সাথে বৈষম্য বিরুদ্ধে, সে বৈষম্য কেবল অর্থনৈতিক বৈষম্য না, সামাজিক বৈষম্য বা নানা ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে। কিন্তু দুর্ভাগ্যজনক যদি এখন ফিরে তাকাতে হয়, গত 2 বছরে সে বৈষম্যটা আরও বেড়েছে, না খাওয়া কিছু মানুষের সংখ্যা বেড়েছে, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে, ধনী গরিবের ব্যবধানটা অনেক বেড়েছে। গত 2 বছরে সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের টাকা পাচার হয়েছে, বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের পাচার করার সংখ্যাও বেড়েছে, টাকার পরিমাণও বেড়েছে, এবং বাই নেম মানে পাচারকারীদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের। তো আজকে আমি মনে করি যে আমাদের জন্য অর্জনটাকে যদি ফিরে তাকাই, গুরুত্বপূর্ণ আমি মনে করি যে বিশেষ করে অন্তর্বর্তী সরকার অনেকগুলো খারাপ উদাহরণ তৈরি করলেও তারা যে একটা শেষ পর্যন্ত যে একটা নির্বাচনের ব্যবস্থা করে, এটা মনে করি তাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছি, সেই কমিশন যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে, 7 মাস এই কমিশনের সাথে আমি প্রায় প্রতিটা সভাতে ছিলাম এবং চেষ্টা করেছি আমাদের যতখানি ভূমিকা রাখার জন্য। এটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। ফলে এরপরে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে 17 ফেব্রুয়ারি এবছর বিএনপি নেতৃত্বে একটা সরকার গঠন, মনে করি মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে, একটা কিছুটা বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে এবং এটা পপুলার গভর্নমেন্ট, এখন তারা সরকার গঠন করেছেন। যে সরকার এখন দায়ী হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেটাকে তারা নিয়ে আসবেন এবং সেই চেতনার মধ্যে জুলাই সনদ, যেখানে বিএনপি সহ অনেকগুলো ব্যাপারে আমরা একমত হয়েছি, আমি আশা করব আগামী সেপ্টেম্বরে যে পার্লামেন্টের সেশন বসবে, সেখানে তারা সংবিধানের 8ম সংশোধনীতে তারা এই জুলাই সনদ অনুসারে এগুলোকে বিল আকারে উত্থাপন করে, যাতে বিএনপি এবং আমাদের যেখানে আমরা কমন আমাদের একটা কনসেনসাস আছে, সেই প্রশ্নগুলো নিয়ে যাতে আমরা 8ম সংশোধনের মধ্য দিয়ে যাতে আমরা সংবিধানে একটা গণতান্ত্রিক চেহারা দিতে পারি, যাতে রাষ্ট্র সরকার কিছুটা জবাবদিহিতার মধ্যে আসে, যাতে ক্ষমতা যেন স্বেচ্ছাচারিতার কোনো লাইসেন্স না হয়। এই জায়গাটা যদি আমরা করতে পারি, আমি মনে করি জুলাইয়ের আমরা চেতনা থেকে অনেক দূর সরে এসছে, অনেক সরে এসছে, অভ্যুত্থানে সে ঐক্যটাও নাই। তো সেটা নিয়ে হতে আপনার পরবর্তী আলোচনার বিষয় আছে। তো যেটা এখানে বলে শেষ করি, আমি মনে করি এটা বিপ্লব হয়নি, এটা একটা গণজাগরণ, গণ অভ্যুত্থান হয়েছে। বিপ্লবীর জন্য বিপ্লবী ইডিওলজি লাগে, বিপ্লবী দল লাগে, বিপ্লবী সংগঠন লাগে, বিপ্লবী কর্মসূচি লাগে। বাস্তবে সে ধরনের আমাদের কোনো জায়গাটা হয়নি, কিন্তু এর মধ্যে বিপ্লবী উপাদান ছিল। কিন্তু যে ধরনের নেতৃত্ব, যে ধরনের কম্পোজিশন, লিডারশিপ, যে ধরনের পার্টি বা সংগঠন থাকা দরকার, সে ধরনের জায়গাটা না হওয়ার জন্য ফলে তারপরেও এটা আমাদের একটা বড় অর্জন। আমরা একটা
ক্ষমতাকে যারা জমিদারি হিসাবে মনে করেছিলেন, জমিদারিকে মোটামুটি গুটিয়ে দেওয়া গেছে এবং ভবিষ্যতে আর কোনো জমিদারি তৈরি হবে না, এরকম একটা বার্তাও এবারকার জুলাই আগস্টের মধ্য দিয়ে বড়োভাবে সামনে এসছে। আমি আশাবাদী মানুষ, সামনে তাকাতে চাই। অনেক চ্যালেঞ্জ আছে, আশা করি নানা বিরোধ বিতর্ক থাকার পরও জুলাইয়ের বড় দাগের চেতনাগুলো যাতে আমরা শেষ পর্যন্ত ধারণ করতে পারি, সে ব্যাপারে দলগুলো নিশ্চয়ই রাজনৈতিকভাবে এগিয়ে আসবেন। জি, হাসান খুরশিদ ভাই সংবাদ এবং সাংবাদিকতার সাথে যুক্ত এবং নিজের প্রফেশনালি সেটা শুরু করেছেন দীর্ঘ এই সময়, এখনও পর্যন্ত সেভাবেই আছেন। একটি কথা সাইফুল হক ভাই বলল, কমরেড সাইফুল হক ভাই বলল, সেটি হচ্ছে সম্ভাবনার হাতছানি দিচ্ছিল, আবার ভীষণ শঙ্কাও ছিল। কারণ আমরা দেখেছি যে তৎকালীন পতিত সরকারের সাধারণ সম্পাদক তিনি যে কথাটি বলেছেন, সরকার শিক্ষার্থীদের নিয়ে একটা গেম খেলার চেষ্টা করছে, একটা স্বার্থন্বেষী মহল। মানে একদিকে সম্ভাবনার হাতছানি, শেখ হাসিনা বা তার সরকার হয়তোবা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, ক্ষমতাচ্যুত হতে পারেন, আবার অন্যদিকে ভীষণ একটা শঙ্কা ছিল। প্রত্যেকটা মানুষই কিন্তু তার ঘরে থাকতে পারেনি, যারা নেতৃত্বে ছিলেন, যারা ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তার আন্দোলন নেমেছে। সব মিলিয়ে সম্ভাবনা এবং শঙ্কার জায়গাটার সেই সময়টাকে আপনি কীভাবে দেখেন? মানে একটা বিষয় কিন্তু তখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে শেখ হাসিনার সরকার কোনোভাবেই আর টিকে থাকতে পারবে না। আমরা 2রা আগস্ট মানে 24-এর হিসেবে 33শে জুলাই, এবং সেই সময়ে এসে এই শঙ্কা ছিল না, আসলে অনেকটাই কেটে গিয়েছিল যে এই সরকার আরও দীর্ঘায়িত হবে, টিকে যাবে। এবার অন্তত সেই আশঙ্কা আমরা আর করিনি। আমরা নিশ্চিত ছিলাম যে সরকারের পতন ঘটতে যাচ্ছে, হয়তো কদিন সময় লাগবে, সেটা হচ্ছে ইস্যু। কিন্তু সরকার টিকে যাবে সেই সম্ভাবনা কিন্তু আর ছিল না। কারণ কেন ছিল না সেটা যে মানে সরকার যেভাবে বেপরোয়া হয়ে যেভাবে মানুষ খুন করেছে, যেভাবে নৃশংসভাবে গুলি চালিয়েছে, সেটা শেষ পর্যন্ত মানুষকে ক্ষুব্ধ করে তুলেছিল এমন মাত্রায় যে কেউ আসলে আর ঘরে থাকেনি। এবং মানে আমরা দেখেছি যে নারী, শিশু কেউ, মানে স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে কেউ আর বাসায় বসে থাকেনি, এবং কেউ ভয় পায়নি, কেউ গুলির ভয় পায়নি, নির্যাতনের ভয় পায়নি। যা কিছুই ঘটুক মানুষ নিশ্চিত ছিল যে এবার হাসিনা সরকারের পতন ঘটেই বাড়ি ফিরবো। এর আগে কেউ বাড়ি ফেরার মতন মানসিকতায় ছিল না। সো এই বিপুল গণজাগরণের মুখে সরকার টিকে থাকবে এটা আসলে একবারও মনে হয়নি আমাদের। আমরা নিশ্চিত ছিলাম যে সরকার পতন ঘটবে এবং এবারই ঘটবে। সেটা 5 তারিখে না 10 তারিখে সেটা আমরা জানি না। কারণ এই দাদা, আমি সাংবাদিক হিসেবে 39 বছর ধরে সাংবাদিকতা করছি। আমি আমার দেখায় 71 আসলে তখন আমি মাত্র 2-3 বছরের শিশু ছিল, সেটা না। আমি 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাংবাদিকতা করি। তো 90-এর গণ অভ্যুত্থানেও সরকার পতন ঘটেছিল, কিন্তু সেটা এত দীর্ঘ সংগ্রাম না, মানে 9 বছরের সংগ্রাম ছিল। কিন্তু গণ অভ্যুত্থানের সময়টা ছিল আসলে 27শে নভেম্বর ডাক্তার মিলন হত্যার পর থেকে 6 তারিখ পর্যন্ত এই সময়টুকু। কিন্তু 24শে এসে জুলাইয়ের 10 তারিখের থেকে যে আন্দোলন শুরু হলো সেটা ক্রমাগত সংগঠিত হয়েছে, ক্রমাগত বিস্ফোরণের রূপ নিয়েছে, এবং ক্রমাগত সাধারণ মানুষের সম্পৃক্তি বেড়েছে। মানুষ দলে দলে ঘর থেকে বেরিয়ে এসছে, মানুষ কেউ কোনো কিছুর ভয় পায়নি, এবং মারা তাদের সন্তানদের এগিয়ে দিয়েছে, মারা নিজেরা বাচ্চা কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসছে। এবং এত মানুষ যে মারা যাচ্ছে, মানে শত শত মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ আহত হচ্ছে, তারপরেও কেউ দ্বিধা করেনি, ঘর থেকে বেরিয়ে আসতে দ্বিধা করেনি, কারফিউকে ভয় করেনি, গুলিকে ভয় করেনি, কোনো কিছু দিয়েই মানুষকে দমানো যাচ্ছিল না। এটা সাধারণত আমরা দেখি কি যে আন্দোলন 1 দিন 2 দিন হয়, তারপরে নির্যাতনের মুখে মানুষ থমকে যায়। কিন্তু 24শে কেউ থমকে যায়নি। সবাই মানে সব কিছু বন্ধ করে দিয়ে, সব ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রাজপথে ছিল, এবং সারা দিন সারা রাত মানুষ রাজপথে ছিল। সো সেই পর্যায়ে বিশেষ করে নতুন প্রজন্ম, যাদের অনেকেরই ধারণা ছিল যে এই প্রজন্ম সেইভাবে আন্দোলনের মধ্যে বা এর মধ্যে বড় হয়নি, এই প্রজন্ম যে অপরিসীম সাহস দেখেছে, দেশপ্রেম দেখেছে, ত্যাগ স্বীকার করেছে, এটা অকল্পনীয়। মানে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের যে অসাধারণ কন্ট্রিবিউশন, এবং সারা দেশ জুড়ে এটা এরপরে আসলে আর
দমে যাওয়ার কোনো কারণ ছিল না, এরপরে পতন না ঘটার কোনো কারণ ছিল না। সেই পতনটাই ঘটেছে এবং শেষ পর্যন্ত যেটা শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ মনে করছিল যে এটা তাদের এক ধরনের চিরস্থায়ী বন্দোবস্ত, সেই চিরস্থায়ী বন্দোবস্ত দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে এবং শেখ হাসিনার মতো ভয়াবহ ফ্যাসিস্ট দেশ ছেড়ে, শুধু পদত্যাগ না, শুধু তার পতন না, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সো সেই ধরনের একটা পরিণতির পরে যেটা সাইফুল ভাই বলছিলেন যে আকাঙ্ক্ষা ছিল, নিঃসন্দেহে 24-এর এই আন্দোলন বিপ্লব ছিল না, নিঃসন্দেহে বিপ্লব না। কারণ বিপ্লবের যে বিপ্লবী দল, বিপ্লবী আদর্শ, তার কিছুই মানুষের ক্ষোভের বিস্ফোরণ ছিল এটা। এবং বছরের পর বছর ধরে পুঞ্জীভূত ক্ষোভ একটা পর্যায়ে এসে গণবিস্ফোরণের রূপ নেয়। কিন্তু এটার মধ্যে কোনো আকাঙ্ক্ষা ছিল মানুষের গণতন্ত্রের, আকাঙ্ক্ষা ছিল নির্বাচিত সরকারের, আকাঙ্ক্ষা ছিল জবাবদিহিমূলক ব্যবস্থার। কিন্তু ঠিক স্পেসিফিক কোনো একক রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোনো বিপ্লবী কর্মসূচি নিয়ে এই বিপ্লব ঘটেনি। তো এর একটা অন্যরকম চরিত্র আছে সেখানে। মূল বিষয়টা ছিল যে কোনোভাবেই যাতে নির্বাচিত ব্যবস্থার বাইরে অন্য কিছু না হয়, কোনোভাবেই যাতে গণতন্ত্রের বাইরে অন্য কোনো কিছু মানুষ মেনে নিতে রাজি ছিল না। তো সেই আকাঙ্ক্ষা খুব বেশি কিছু না কিন্তু, এবং এত মানুষের ত্যাগের পরে যদি গত 2 বছরে অনেক কিছু হওয়া উচিত ছিল, সেটা নিঃসন্দেহে সাইফুল ভাই বলেছেন যে আসলে অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সে জায়গায় মানুষের হতাশার মাত্রা অনেক বেশি। তারা মেয়াদ নির্ধারিত না থাকার সুযোগ নিয়ে তারা যেভাবে দীর্ঘায়িত করেছেন সেটা, এবং বিভিন্ন রকম কাজ করেছেন যেই কাজগুলো তুমুলভাবে সমালোচিত, তারপরও শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে হোক আর স্বেচ্ছাই হোক একটা নির্বাচন দিতে বাধ্য হয়েছেন এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। সেই নির্বাচিত সরকার, নির্বাচিত ব্যবস্থা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এখন যখন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, তার প্রধানমন্ত্রীত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এই বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি যে এই সরকার সত্যিকার অর্থেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে, সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করবে এবং জবাবদিহিমূলক একটা ব্যবস্থা বাংলাদেশে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত করবে। সেই দিকে আমরা তাকিয়ে আছি। কমরেড সাইফুল হক ভাইয়ের কাছে একটি প্রশ্ন তুলে রেখেছিলাম যে জুলাই অভ্যুত্থানের 2 বছরের প্রাক্কালে এনসিপির পদযাত্রাকে সরকারি দল তারা অত্যন্ত সংযমের সাথে মোকাবেলা করছেন বলে তারা তাদের বক্তব্যে বলেছেন এবং দলের পক্ষ থেকে তৃণমূলের নেতা কর্মীদেরকে ধৈর্য ধরে তাদেরকে মোকাবেলা করবার কথা বলেছেন। আমরা একটা বিষয় নিশ্চয়ই, এই আন্দোলনের তরুণদের নেতৃত্ব আছে, তরুণরা সামনের সারিতে ছিল এবং যেটি বলেছেন এই 17 বছরে যে জমিনটা তৈরি করেছে রাজনৈতিক যে দলগুলো, বিএনপি বলি, আপনাদের দলগুলি বলি, অন্যান্য দলগুলি সবাই মিলে, সেই জমিনের প্রেক্ষাপটে কিন্তু আন্দোলনটা একটা বড় বিস্ফোরণের জায়গা তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলি পিছন দিক থেকে একটা শক্তি হিসেবে কাজ করেছে। কিন্তু এখন যে অবস্থা দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে শিষ্টাচার বহির্ভূত যে বক্তব্যের কথা বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ, উস্কানিমূলক ভাষা, এটা কি জুলাই স্পিডের সাথে যায় কি না, বা আপনি এটাকে কীভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমরা তো এই তরুণরা যারা অভ্যুত্থানের একটা ফ্রন্ট লাইনে ছিল, তার একটা অংশ এখন এনসিপির সাথে দল গঠন করছে, বড় অংশটাই তার বাইরে, বা তারা বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এবং গত 2 বছরে প্রায় শতাধিক সংগঠনের জন্ম হয়েছে। আগামীকালকেও আরেকটা সংগঠনের জন্ম হবে, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন। মানে এই তরুণরাও এই জুলাইয়ের অভ্যুত্থানের তারাও এর সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তারা এটা করেছেন। তো প্রথমত আমি মনে করি যে এটা একটা, তরুণরা তো ভবিষ্যৎ, এবং আমি নিশ্চয়ই আমি তাদেরকে তো আমি স্বাগত জানিয়েছি রাজনীতিতে প্রথম দিন থেকেই। তো প্রথমে একটু আগে যদি একটু বলি যে প্রথমত তারা সরকারের যোগদানটা আমি মনে করি তাদের জন্য একটা খুবই ভুল সিদ্ধান্ত ছিল। বরঞ্চ অন্তর্বর্তী সরকারের বাইরে থেকে তারা যদি ওয়াচডগ থাকতেন, তারা যদি ইন টার্মস অফ পলিটিক্স, পাবলিক অপিনিয়ন অথবা ওয়াচডগ হিসেবে তারা যদি ভূমিকা পালন করতে পারতেন, তারা যদি বরঞ্চ এক ধরনের সার্ভাইলেন্স তারা যদি রাখতে পারতেন, সরকার কীভাবে বিহেভ করে, রাজনৈতিক দলগুলো কীভাবে বিহেভ করে, অনেক বেশি জনগ্রাহ্যতা পেত, অনেক বেশি বড় অবদান রাখতে পারত। দুর্ভাগ্যজনকভাবে আমি যে বললাম আমার জীবনের যে গত 55, আমার বয়স হচ্ছে, রাজনীতির বয়সটা বেশি, তো সে জায়গা থেকে অন্য কোনো অভ্যুত্থান জাগরণে ফ্রন্ট লাইনের বিষয় ছাত্র তরুণরা কখনো অংশীদারিত্ব দাবি করেনি সরকারে। এই প্রথম তারা সরকারে যুক্ত হয়েছেন।
যুদ্ধে তারা কেবল তাদের একটা বড় অংশের ভবিষ্যৎ তারা নষ্ট করেননি, গোটা তরুণ একটা প্রজন্মের তারা তাদের যে ভবিষ্যৎটাকে অনেকটা তারা কিন্তু নষ্ট করে দিয়েছেন। এবং আমি গত এক দেড় বছর আগে থেকে আমি দেখলাম, কালকে দেখলাম আমার দেশের জনাব মাহমুদুর রহমান ভাই তিনি বললেন, লোভের কথা বললেন। আর আজকে দেখলাম হোসেন জিল্লুর আমাদের বন্ধু তিনি বললেন, আমি 1.5 বছর আগে বলেছি যে অন্তর্বর্তী সরকার এই ছাত্র তরুণদের একটা লোভ তারা জাগিয়ে দিয়েছেন। লোভটা ক্ষমতার লোভ, এবং এখানে ক্ষমতার সাথে অর্থবিত্তের একটা খুবই একটা ঘনিষ্ঠ সম্পর্ক, এটা আপনি জানেন। ক্ষমতা এবং অর্থবিত্ত এখানে হরিহর আত্মা, প্রায় একই সত্তা এটা। এবং যেটা মিলে প্রায় অধিকাংশ তরুণদের বিরুদ্ধে যারা ফ্রন্ট লাইনে ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে তাদের বিরুদ্ধে সীমাহীন অর্থ দুর্নীতি, অনিয়ম, বহু ধরনের অভিযোগ, যেগুলো আমাদেরকে লজ্জিত করে, বিব্রত করে। তার মানে, এবং দুর্ভাগ্যজনক রাজনীতিকে তারা মনে করেছে অনেকটা, এটা আমি আগেও বলেছি, কিছুটা T20 খেলার মতন, অথবা মনে করেন একটা ওয়ান ডে ক্রিকেট খেলার মতন, মানে ভিনি ভিসি ভিডিয়ে আসলাম, দেখলাম, জয় করলাম। রাজনীতিটা এরকম T20 খেলা অথবা ওয়ান ডে ক্রিকেট ম্যাচ নয়, এটা অনেকটা একটা 5 দিনের একটা লম্বা একটা ক্রিকেট ম্যাচের মতন। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আছে, টার্ন টুইস্ট আছে, এখানে আগু পিছু আছে, লড়াইয়ের অনেক অনেক যাত্রা আছে, এবং ওনারা এক যাত্রায় সবটা অর্জন করতে চান। এই যে এখন যে তরুণরা এবং যারা এখন ধরেন তারা কিভাবে পার্লামেন্টে এলেন, দল হলো, সে আলোচনাটা আমি সময়ের জন্য করছি না, ভবিষ্যতে সুযোগ পেলে সেটা নিয়ে বলবো। তারপর তারা যে প্রোগ্রামে গেলেন, তো স্বাভাবিকভাবে তারা একটা পদযাত্রা করবেন, এটা তো স্বাভাবিক, আমি এটাকে ওয়েলকাম করি। বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের তরুণরা যাবেন, তারা দল করেছেন, স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে তারা শুরু করে, তারা যে ভাষায় প্রথম দিন থেকেই ওই যে বলেন প্রথম, মানে তারা এক ওভারেই তারা 36 রান করবেন, এবং যেগুলো আমাদের রাজনীতির ইতিহাসের মধ্যে যেটা অকল্পনীয় ছিল। এবং যে তরুণরা আমাদের কাছে আইডল হবেন, যারা ভবিষ্যৎ যারা নেতৃত্ব দেবেন ইন টার্মস অফ আইডিয়া, ইডিওলজি, পলিটিক্স, কালচার, এমনকি নেতৃত্বের গুণাবলীর অর্থেও, মূল্যবোধের অর্থেও, সেই তরুণরা কিভাবে তাদের ভাষা, শব্দ, বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে পুরো কিভাবে এটা অশ্লীল, অরুচিকর জায়গা পুরো নেশনের কাছে তারা হাজির করেছেন, এটা অবিশ্বাস্য একটা, এটা আমাকে এটা লজ্জিত করে, এটা খুবই বিব্রত বোধ করে, মানে রাজনীতির মানুষ হিসাবে। এবং আমি যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো, যারা বলতে পারেন, মানে এরা তো এখন বাপ মা তুলে কথা বলছে, মানে মা খালা তুলে এখন কথা বলছে, হেন কোনো গালি নাই। এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ যারা, তার হয়তো ধরেন কেউ দাদার বয়সী, কেউ হয়তো বাবার বয়সী, আপনি অন্য কথা বলেন, আমাদের রাজনীতির বড় ছিন যে গুরুজনদেরকে সম্মান করো, ছোটদেরকে আদর করো, তাদেরকে স্নেহ করো, তাই না? এই যে আমাদের সম্প্রীতির জায়গাটা, শ্রদ্ধা, কারোর সাথে আমার দ্বিমত থাকতে পারে, তো বাংলাদেশে তো যারা কঠিন কথা বলার লোক, সমালোচনা, তো প্রবাবলি আমি সাইফুল হক তার মধ্যে একজন। এবং শেখ হাসিনা 17 বছরে আমার কাছ থেকে ওই সরকার যে কথা শুনেছেন, 6 নভেম্বর একবার তিনি বলেছিলেন, আমি কথাটা উল্লেখ করছি, গণতন্ত্র মঞ্চের সাথে 6 নভেম্বর ওই ইলেকশনের আগে আমাদের তখন যে সংলাপ ছিল না, 18 সাল ইলেকশনের আগে, তখন আমাদের বাম গণতান্ত্রিক জোট, তখন সে বৈঠক আমরা গিয়েছিলাম। তখন আমি আবার ঘটনাক্রমে তখন জোটের সমন্বয়কারী, আমার সাথে মজহির ইসলাম সেলিম ছিলেন, খালেকুজ্জামানের মতন এরকম প্রজ্ঞাবান রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। তা আমি শেখ হাসিনা, আপনি যে দূরত্বে বসা, এই দূরত্বে বসা, জাস্ট ফেস টু ফেস, আমি প্রথম দফা আমি প্রায় 18-20 মিনিট কথা বললাম, কিছু আমরা লিখিত কথা বললাম আর কিছু আমি মুখে বললাম। পরে তিনি বললেন যে আপনি আমাকে যে ভাষায় বললেন, বিএনপি জামাতও আমাকে এই ভাষায় বলেননি। তো উনি খুব মজার কথা বললেন যে অন্য কেউ বললে হয়তো আমি এখানে উঠে যেতাম এখনই, কিন্তু আপনারা তো ক্ষমতায় যাবেন না, সুতরাং আপনারা তো যেটা বলেছেন আপনাদের ইন্টেনশনটা আমি বুঝতে পারি। তো কথাটা বললাম যে আমি তো তার মতন মানুষ, প্রধানমন্ত্রী, তিনি এটাকে শুনছেন, কথা বলছেন, কিন্তু তিনি দেখেন আমাদের কথার মধ্যে লজিক আছে, যুক্তি। আমি বলেছিলাম যে আপনি যেদিকে যাচ্ছেন, শুধু আপনি বা আপনার সরকার ডুববে না, পুরো দেশটাকেও আপনি কিন্তু ডোবানোর ব্যবস্থা করছেন। মেহরবানি করে একটা ফেয়ার ইলেকশন করেন, যেটা সবার কাছে ক্রেডিবল হয়, গ্রহণযোগ্য হয়। তারপরে তো যা উনি যা বললেন সেটা আরেকটা কথা। তো এই তরুণরা তারা যেটা করছেন, তারা কোনো রাজনীতির, মানে এমনি তো ধরেন অভ্যুত্থান
অনেক পুরনো প্রচলিত গ্রামার আমরা চেঞ্জ করে দিয়েছি, কথাটা সত্য। কিন্তু তরুণরা যে গ্রামার তৈরি করছেন রাজনীতির, এই গ্রামার মানে এটা টিকবে না, এটা টেকসই হবে না। এবং এটা যে কোনো মানুষকে, এটা মানুষকে আঘাত করছে, মানুষের মর্যাদা বলি, সম্মান বলি, যে কোনো মানুষকে। আমি বিএনপিকে পরোক্ষভাবে ধন্যবাদ জানাই। বিএনপির উপর থেকে নেতাকর্মীরা, সমর্থকরা যে অসাধারণ ধৈর্যের, সংযমের পরিচয় দিচ্ছেন, সেটা অসাধারণ, সেটা অসাধারণ। আপনি এখানে কিছু উল্লেখ করেন, কারণ এরা উস্কানি তৈরি করবার চেষ্টা করে। এরা প্রতিদিন মিডিয়ায় থাকতে চায়, বিএনপি কেন হামলা করছে না, কেন আক্রমণ করছে না, কেন ধাক্কা দিচ্ছে না, কেন একটা ইনসিডেন্ট ঘটছে না। তাহলে ওই যে বলে না, যেটাকে ভাইরাল হওয়া, আলোচনার মধ্যে আসা, ফোকাসে থাকা, প্রতিদিন তারা মিডিয়ায় থাকবেন, আলোচনায় থাকবেন, কথায় থাকবেন। তা আমি যেটা বলতে চাই, কিন্তু যে দল বলছেন তাদের এখন ইডিওলজি বলে, রাজনীতি তো এটা ভিত্তি করে, যে কোনো আদর্শের ভিত্তি, তাদের ইডিওলজি সম্পর্কে এখনও কেউ কিছু বলতে পারবে না। বলতে একটা মধ্যপন্থার তারা একটা রাজনীতি করবেন। সেই মধ্যপন্থার ব্যাখ্যা কী? মধ্যপন্থার কোনো ব্যাখ্যা আছে? তাদের রাজনৈতিক কর্মসূচি কী? ঠিক আছে, তো এখন যেখানে তারা দলটা মাত্র গড়ে উঠবে, তারা মানুষের মন জয় করবে, প্রথমত উস্কানি, ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, আমি জানি না তারা যদি এটা যদি অব্যাহত রাখে, এর কী পরিণতি হবে। বিএনপি, আপনি এখন যেটা বললেন, এই যে ধৈর্য যেটা রাখতে চাচ্ছে, কালকে দেখলাম নারায়ণগঞ্জ, দেখলাম ওদের 2-1 জনকে দেখলাম, তাদেরকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এখন প্রত্যেক জেলা যদি তাদেরকে যদি এরকম অবাঞ্ছিত ঘোষণা করা কি শুরু করে, তাদের কি সামর্থ্য আছে কোনো জেলাতে ওখানে পা রাখার? বাস্তবে কোনো সামর্থ্য নাই, বাস্তবতা হচ্ছে এটা। কিন্তু গুরুত্বপূর্ণ আমি যেটা বলতে চাই, যে একটু ধীরে যাওয়া দরকার। এবং আমি ব্যক্তিগতভাবে এই তরুণদের প্রায় সবাইকে চিনি, অনেকের সাথে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে। আমি ব্যক্তিগতভাবেও আমি বলেছি, আমি পাটোয়ারিকেও বলেছি, ডাকসুর এখন যে ভিপি, আমি তাকেও একসময় বলেছিলাম যে ডাকসুর ভিপির আলাদা মর্যাদা। তো তোমার শব্দ বাক্য, তুমি একটা বিশেষ ইডিওলজি হতে পারে, তুমি এটা দলে বিশ্বাস করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি তো এটা ডাকসুর ভিপি, তুমি এটা ইলেক্টেড হয়েছো, তাহলে তুমি এটা দৃষ্টান্ত হবে। তো তোমার যে ভাষা শব্দ, এটা তো জামাত ইসলামীর একটা 3য় পর্যায়ের কর্মী তো এই ল্যাঙ্গুয়েজে কথা বলে না, যে ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলছো। এটা আমি ওই যমুনা টেলিভিশন না যুগান্তরের প্রোগ্রামে গিয়েছিল, ওকে আমি ডেকে কথা বলেছি। আমি বললাম, তুমি কি কথাটা বুঝতে পারছো? বলে হ্যাঁ। আমি একই কথা আমি পাটোয়ারিকে বলেছি, অন্যান্য তরুণদেরকে তাদেরকে আমি কথাটা বলেছি, তোমরা মাত্র তরুণ, পুরো জীবনটা এখনো সামনে পড়ে আছে। সুতরাং একটু রাজনীতিটা তৈরি করো, নিজের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি করো, এবং গ্রাজুয়ালি মানুষের কাছেটা যাও। এখন যদি মনে করো যে তোমাকে এই খেলাতেই আগামী 1-2 বছরের মধ্যে সব কিছু তোমাকে অর্জন করতে হবে, এটা খুব আত্মঘাতী। তাহলে তো তোমরা বিপ্লব করতে, তাহলে তোমরা তো, আমি বলেছি, তোমরা ইউনুসকে সরকার প্রধান না বানিয়ে তোমরাই তখন সরকার গঠন করতে। একসময় কিউবা বিপ্লব যেটা করেছে বা অন্যান্য যেগুলো করেছে, বাট দে আর নট দ্য পিপল। তাদের না কোনো ডেফিনেট কোনো ইডিওলজি আছে, না কোনো পলিটিক্স, না কোনো ভিশন আছে, না কোনো কর্মসূচি আছে। এটা ঘটনা একটা একগুচ্ছ মানুষকে সামনে নিয়ে আসছে। কখনো বল না, কখনো সাহস হচ্ছে বিজয়ের অর্ধে। নিশ্চয়ই আমাদের তরুণরা, আমাদের শ্রমজীবী মানুষ তরুণরা, এবং এরা যখন পিছিয়ে গেল, তখন সামনে আসলো কারা? সামনে আসলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরা যখন পারলো না, তার সঙ্গে যুক্ত হলো শ্রমজীবী সাধারণ মানুষ, বস্তিবাসী, নিম্নবিত্ত মানুষ, সাধারণ কর্মচারী, ঘরের মায়েরা, বোনেরা, যারা কখনো মিছিল জানে না, যারা কখনো মিছিলে কোনো হাঁটেনি, স্লোগান দেয়নি। তার মানে সত্যি সত্যি এটা গণচরিত্র, এটা গণ অভ্যুত্থান, গণজাগরণ। তো ঘটনা তারা সামনে আসে না, তো সেটাকে এখন করে। সুতরাং এটা বলতে পারেন যে এটাকে মনে করি যে এটাকে বন্ধ করা দরকার। তাদের মধ্যে নিশ্চয়ই কিছু রেশনাল ব্যক্তিবর্গ আছেন, তারা এগুলো কথা বলবেন, আলোচনা করবেন, কারণ এটা কিন্তু ইনডিফিনিট পিরিয়ড, কিন্তু এখন তারা যেটা শুরু করেছে এভাবে কিন্তু চলবে না, এভাবে চলবে না। কোথাও না কোথাও তো তার একটা পরিণতি হবে। আমরা চাই না যে এরা কোনো আত্মঘাতী কোনো তৎপরতায় তারা যুক্ত হোক, এবং রাজনীতিকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখে। রাজনীতির কথা আছে, শৈলী আছে, বাক্য আছে। হ্যাঁ, আপনি নতুন বাক্য তৈরি করেন, কিন্তু নতুন বাক্য মানে তো বাপমা তুলে গালাগালি না। নতুন বাক্য মানে আপনি মা খাওয়া তুলে গালাগালি, আপনার 14 পুরুষ ধরে গালাগালি না। যে কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তি, ইভেন আমি যখন জামাতের ব্যাপারে আমাদের বড় অভিযোগ আছে, কিন্তু আমি যখন তাদের নামটা উচ্চারণ করি, আমি
শ্রদ্ধা রেখে নামটা আমি উচ্চারণ করি, আমি যে কোনো মানুষের ব্যাপারে। এটা হচ্ছে সাধারণ রাজনীতির সৌজন্যের একটা অংশ। প্রতিটা ব্যক্তি মানুষের আলাদা ডিগনিটি আছে, মর্যাদা বোধ আছে। মেহরবানি করে সেখানে আঘাত দিলে তখন ব্যাপারটা রাজনীতির মধ্যে থাকে না। মনে হয় এটা ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে, রাজনীতিটা ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ দিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। এখন যেটা করছেন একটা আক্রোশ, জেদ, ক্ষোভ, আক্ষেপের জায়গা থেকে, এই রাজনীতি ওদেরকে বেশি দূর কিন্তু যেতে দেবে না। এটাকে মনে থামা দরকার, র্যাশনালি লজিক্যালি বিহেভ করা দরকার, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আসা দরকার। এবং আমি বলবো বিএনপি ধৈর্যের সরকার থাকলে অনেক দায়িত্বটা পারবে। বিএনপি তার নেতা কর্মীদেরকেও অনেক ধৈর্য সংযমের পরিচয় দেওয়া দরকার, এবং এগুলো আলটিমেটলি টিকবে না, মানুষ এগুলোকে গ্রহণ করবে না। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটা কথা কমরেড সাইফুল্লাহকে তুলে রেখেছিলাম, সেটা হচ্ছে রাজনীতিটা লং জার্নি, নট এ টি-20 খেলা যে আপনি আজকে আসলেন, জয় করলেন, ট্রফি নিয়ে চলে গেলেন, সেটি নয়। এবং এই রাজনীতিতে আমরা যদি এখনকার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথাই ধরি, দীর্ঘ 17 বছর তার প্রতি যে অন্যায় অত্যাচার, রাজনীতির যে শিক্ষা তিনি কিন্তু তার মাঠ থেকে তিনি গ্রহণ করেছেন। তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বিএনপিকে বিজয় লাভ করবার জন্য তিনি তার যে সক্ষমতা সেটি করেছিলেন। কিন্তু এখন যে পরিস্থিতিটা, যে যে বিশেষ করে তরুণদের দলটি তারা নানাভাবে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, ব্যক্তিগত আক্রমণের কথা যেটি বলা হচ্ছে, উস্কানিমূলক বক্তব্য, সেই জায়গাটাকে সাইফুল ভাই বিশ্লেষণ করেছেন তার রাজনৈতিক ভাষায়, তিনিও চমৎকারভাবে কথা বলেছেন। আপনি সেটাকে কীভাবে দেখেন? বিষয়টা হচ্ছে আমরা একটা সময় দেখতাম দলমত নির্বিশেষে, সরকারি দলে থাকুক বিরোধী দলে থাকুক, সব রাজনীতিবিদদের মধ্যে একটা সৌহার্দ্যের সম্পর্ক ছিল। ভিন্ন দলের নেতাদের মধ্যেও সৌহার্দ্য ছিল। সেই সৌহার্দ্যের যে পরিবেশটা, সেটা আসলে গত 17 বছরে ভয়ঙ্করভাবে নষ্ট হয়েছে। এবং রাজনীতিবিদদের এক দলের নেতার সাথে এক দলের নেতার আগে যেমন কথোপকথন হতো, সেই কথোপকথন বন্ধ হয়েছে, কথা বলা বন্ধ হয়েছে, মুখ দেখা দেখি বন্ধ হয়েছে। এমনকি সামাজিক অনুষ্ঠানেও তারা একসাথে বসতেন না, সেরকম একটা জায়গা তৈরি হয়েছিল 17 বছরে, মানে সেই 1/11-এর পর থেকে শেখ হাসিনার পুরো আমলেই। আমরা আশা করেছিলাম যে 24-এর গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে, ভিন্নমত থাকবে, কিন্তু ভিন্নমত নিয়েই একটা সুন্দর পারস্পরিক সম্পর্ক থাকবে, সৌহার্দ্যের সম্পর্ক তৈরি হবে। সেই জায়গায় তরুণদের কাছে আমাদের আসলে অনেক প্রত্যাশা ছিল। আমি তরুণ বলতে আসলে আন্দোলনে যে অংশ নেওয়া তরুণ, তার মধ্যে শুধুমাত্র এনসিপি ছিল তা তো নয়। এনসিপি একটা ছোট্ট অংশ, আসলে অনেক বেশি বরং ছাত্রদল ছিল, ছাত্রদলের অংশগ্রহণ ছিল অনেক বেশি। কিন্তু ফ্রন্ট লাইনে আজকে যারা এনসিপিকে নেতৃত্ব দিচ্ছেন তারা হয়তো সামনে ছিলেন, এবং নিঃসন্দেহে তারা অসম্ভব সাহসী ভূমিকা রেখেছেন। তাদের সেই ভূমিকা আমরা সবসময় প্রশংসা করেছি, এখনও করি। তো কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন না নিশ্চিতভাবেই। অন্য সব ছাত্র সংগঠন ছিল, যারা ছাত্র সংগঠন করে না, রাজনীতি করে না, এমন তরুণরাও কিন্তু সবাই ছিল। তো সেই তারুণ্যের প্রতিনিধি এনসিপি, এইটা বলাটা আসলে খুব খণ্ডিত একটা অংশকে মানে সামগ্রিকভাবে উপস্থাপনের মতো একটা ভুল করি আমরা। তো আমরা যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চেয়েছিলাম, সেটা না ঘটে তার ঠিক বিপরীতটা ঘটতে দেখছি আমরা, যে এনসিপির কোনো কোনো নেতার মধ্যে খুবই অশালীন, আপত্তিকর এবং অশ্রাব্য কথাবার্তা, যেগুলো আসলে শোনার মতন না, কল্পনা করা যায় না যে কোনো রাজনীতিবিদ এই ভাষায় কথা বলেন, এই ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেন। তো এইটা কেন হচ্ছে আমার কাছে খুব বিস্ময়কর মনে হয় যে এটা কেন হচ্ছে। একটু আগে সাইফুল ভাই একটা কথা বলছিলেন যে যদি এই তরুণদের মধ্যে রাজনৈতিক দল গঠনের বা রাজনীতি করার ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন থেকে থাকে, তারা আসলে কৌশলগতভাবে সবচেয়ে বড় ভুল করেছেন শুরুতেই। তারা কেন সরকারে গিয়েছিলেন? সরকারে বসে দল গঠনের কারণেই হয়তো এনসিপি আজকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে বা প্রত্যাশিত জায়গায় যেতে পারেনি। তারা কি আবারও একই ধরনের একটা কৌশলগত ভুল করছে কিনা আমি জানি না। নিঃসন্দেহে আমরা সবাই জানি যে সামনেই স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় পর্যায়ে মানে বিভিন্ন কেউ মেয়র হতে চায়, কেউ মানে বিভিন্ন রকম চেয়ারম্যান হতে চায়, মানে সেই প্রত্যাশাগুলো নিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এক ধরনের উস্কানির পরিবেশ তৈরি করে স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা যদি এটা হয়ে থাকে, আমি আবারও বলবো যে আবারও এনসিপির এই নেতারা কৌশলগত ভুল করছেন, যেটা তাদের জন্য আত্মঘাতী হবে। এবং নিঃসন্দেহে বিএনপি ক্ষমতায় থেকে যে অসাধারণ ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এবং এত বড় দল, তার এত বিশাল কর্মী বাহিনী,
তাদের যেভাবে সংযত রাখছেন এবং ধৈর্য ধরতে বাধ্য করছেন বা ধৈর্য ধরে সহ্য করাচ্ছেন, সেটা নিঃসন্দেহে আমাদের আশাবাদী করে। সো আমরা একটা এন্ডে যখন হতাশ হচ্ছি, আমরা তার বিপরীতে আশার আলো দেখছি যে এত কিছুর পরে যদি একটু পিছনের কথা বলি, যে যদি এরকম আচরণ গত স্পেশালি 15 বছরে শেখ হাসিনা বা তার দলের লোকদের সম্পর্কে, তার দলের নেতাদের সম্পর্কে কেউ করতো, তাহলে তার পরিণতি কী হতে পারতো, কোথায় থাকতো তখন। কিন্তু বিএনপি দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও বিএনপির দিক থেকে আমরা যে ধৈর্য দেখছি, এটা আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের সম্ভাবনাকে উজ্জীবিত করে তোলে। এবং আমরা আসলে সেখানেই আশাবাদী হই যে কিছু বিচ্যুতি কোনো পক্ষ থেকে প্রবল বিচ্যুতি ঘটছে, তার বিপরীতে অনেক শক্তিশালীভাবে সামনে আসছে যে আশার আলো, যে আসলেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসছে। আমি এই প্রসঙ্গে শুধুমাত্র এই ইস্যুতে না থেকে আরেকটু বিস্তৃত করি, যে আমরা দেখতাম যে প্রধানমন্ত্রী কেন, মন্ত্রীরা গেলে, ইভেন আইজিপি গেলে সারা রাস্তা বন্ধ হয়ে যেত, ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকতো। সেই জায়গা থেকে তো আমরা বের হয়ে এসেছি। পুলিশ কমিশনার গেলে রাস্তা বন্ধ থাকতো, এবং মানে ঘন্টা ধরে রাস্তা বন্ধ থাকতো, সারা শহর অচল হয়ে যেত। সেই জায়গায় প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং খুব সিম্পল সাধারণ নাগরিকের মতন যাচ্ছেন, এবং মন্ত্রীরা তাদের প্রোটোকল প্রত্যাহার হয়ে যাচ্ছে, তাদের নিরাপত্তা তাদের গ্রহণযোগ্যতার উপর নির্ভর করবে। মানুষ যদি তাদের পছন্দ করে, তাদের নিরাপত্তা পুলিশ দিয়ে দিতে হবে না, সেরকম একটা সংস্কৃতি আমরা বাংলাদেশে গড়ে উঠতে দেখছি। এবং এই যে পরিবর্তন, আমরা কিন্তু মানে আবারও বলছি যে অশালীন বক্তব্যের যে এক ধরনের প্রাবল্য, সেটা খুব ছোট্ট একটি গোষ্ঠীর কাছ থেকে বা একটি শ্রেণী বা দলের কাছ থেকে আসছে, কিন্তু বৃহত্তর পর্যায়ে কিন্তু আমরা অনেক বেশি আশার আলো দেখছি, যে কারণে আমরা অনেক বেশি আশাবাদী যে শেষ পর্যন্ত, এবং সাইফুল ভাই যেটা বলছেন যে এই ধরনের অশালীন বা আপত্তিকর কথা বলে মানুষের মন জয় করা যায় না, এবং শেষ পর্যন্ত টিকে থাকা যায় না। টিকে থাকতে হলে ভালো পথে আসতে হবে, আনলেস এটা তাদের জন্য মানে আত্মঘাতী হবে। আর যে এর বিপরীতের যে সংস্কৃতি তৈরি হচ্ছে, আমি সেই সংস্কৃতিকে সামনে এনে এটা বলতে চাই যে বাংলাদেশে আসলেই একটা ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির মানে বিশাল সম্ভাবনা জেগে উঠছে। সেই সম্ভাবনাকে আমরা বড় করে দেখতে চাই। সাইফুল ভাই, ওই জায়গাটা একটু আসতে চাই। আসলে আলোচনার অনেক দীর্ঘসূত্রিতা, মনের মধ্যে অনেক প্রশ্ন, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা গতকাল আওয়ামী সরকারের যে র্যাবের পরিচালিত গোপন বন্দিশালা, সেটি পরিদর্শন দেখেছি, এবং সেখানে টিএফআইসিএলের 29টি কক্ষ আবিষ্কার করা হয়েছে। 2টি কক্ষ পাওয়া গিয়েছে যেখানকার মধ্যে দেখা গিয়েছে যে একজন মানুষ সোজা হয়ে শুতে পারে না। তো সে অবস্থায় টিএফআইসিএল এবং যে বন্দিশালা, এবং আমরা সে আয়নাঘরের কথা, নেত্র নিউজ আমরা দেখেছি, তখন দেশের মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করবার ক্ষেত্রেও কিন্তু সেই নেত্র নিউজকে কিন্তু মানুষ অনেকে মনে করেছে এগুলি রেটোরিক্স কিনা, মিথ্যা কিনা, কিন্তু আমরা দেখি সেগুলি প্রমাণিত সত্য। আপনি সেই আয়নাঘর বলি, গোমর বন্দিশালা বলে, টিএফআইসিএল বলে, আপনি কীভাবে দেখেন? আমাদের তো একটা খুব এগুলো যে কাহিনী বেরিয়ে আসে রীতিমতন ভয়াবহ। নেত্র নিউজ বা এরকম দুই একটা চ্যানেল, প্রথম সংবাদ মাধ্যম যারা এটা বিশ্ববাসীর কাছে, যারা প্রথম এটাকে নিয়ে যায়, এটা আগে আমরা বলতাম, তো সরকার থেকে বারবারই এটাকে অস্বীকার করা হলো, এবং র্যাব থেকে বা বিভিন্ন বাহিনী থেকে স্ট্রেইট অস্বীকার করা হতো, এরকম কোনো কিছু নাই। আরেকটা গুরুত্বপূর্ণ, কোনো মতে এইসব বন্দিশালা বলি অথবা আয়নাঘর বলি অথবা তারপরে টর্চার সেন্টার যেগুলো ছিল এখান থেকে বলি, যারা কোনো মতে বেরিয়ে আসতেন, এরকম বেশ কজন, আমি তাদেরকে নাম উল্লেখ করলাম না, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি, ওই কাহিনীটা তারা আর অধিকাংশ তারা আর বলেননি, বলার সাহস করেননি। এবং ওটা বললে তাদের ওটা জীবনের ঝুঁকিটা, তারা যারা বেরিয়ে আসছেন নানা কারণে ঘটনাক্রমে নানা কারণে বেরিয়ে আসছেন, তারা আর মানে অ্যারেস্ট হওয়ার পরে, গুম হওয়ার পরে তাদেরকে এবার টর্চার সেলে নেওয়া হলো, যেটা আয়নাঘর বলে পরিচিত বা টিএফআই সেল যেগুলো বলছে, এটার নির্যাতন নিপীড়নের কাহিনীটা ওদের জবানবন্দি আকারে খুব বেশি কিন্তু সামনে আসেনি। এবং কিছু অনেকে বলবার চেষ্টা করেছে, কোনো গণমাধ্যম এগুলোকে পাবলিকলিও আনার, আমি যেটা খুরশিদ ভাই ভালো বলবেন,
গণমাধ্যম এগুলোকে আনবার কিন্তু সাহস করেনি, অথবা তারা ঝুঁকিটা তারা নেয়নি অথবা নিতে চায়নি তারা। এটার ভয়াবহ একটা। তারপরে আমরা তো 24-এর পরপরই আমরা যে কাহিনীগুলো বেরিয়ে আসছে, এটা অবিশ্বাস্য একটা। এটা এখন কিছুটা ধরেন ইসরায়েলিরা অনেক সময় তাদের বিভিন্ন টর্চার সেল, ফিলিস্তিনি বন্দীদেরকে তারা যেরকম একটা জাতিগত বিদ্বেষ থেকে, হ্যাঁ, একদম পুরো একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার যে তৎপরতা, সেসব ইসরায়েলের বিভিন্ন বন্দী শিবিরে শুনেছি। আপনি নিশ্চয়ই স্মরণ করবেন গোতনামা বে, ওখানে যে একটা ছোট দ্বীপ, এবং সেখানে যে মার্কিনীরা যেভাবে বন্দীদেরকে ধরে এনে ওখানে রাখত, অবিশ্বাস্য রকমের নির্যাতন, নিপীড়ন, এরকমই সম্ভবত এই টর্চার সেলের আইডিয়াগুলো সম্ভবত এসব জায়গা থেকে, ইসরায়েল বা মার্কিন এসব জায়গা থেকে আমাদের এসব বাহিনীর কোনো কোনো অতি উৎসাহীরা তারা হয়তো এগুলো নিয়েছেন। এগুলো একটা ভয়াবহ। এই মানুষগুলো যে বেঁচে ফিরে আসবে তারাও ভাবেননি, তাদের আত্মীয় স্বজনরাও ভাবেননি, আমরাও তাদেরকে নিয়ে আশাটা প্রায় ছেড়ে দিয়েছিলাম। এবং এটা সত্য যে 24-এর গণ অভ্যুত্থান না হলে এই মানুষগুলো হয় সেখানে মারা যেত, পচে যেত, এবং হয় মারা যাওয়ার পরে হয় কোনো নদীতে অথবা কোনো একটা ফুটপাতে বা বস্তিতে কোনো একটা জায়গাতে তাদের লাশগুলো হয়তো বা দেখা যেত। অনেকের লাশ হয়তো পাওয়া যেত না, অনেকে ঘুমাচ্ছে না। আমরা রাষ্ট্র নির্মাণ করি, রাষ্ট্র কেন করি? আমি যে খাজনা ট্যাক্স দিই, আমি দেই কেন? আমি দেই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে, আমার জীবন জীবিকার একটা এটাকে সে তত্ত্বাবধান করবে, এটি আমার জানমালের হেফাজত করবে। আমি যখন বিচার ব্যবস্থা করি, আমি যখন সরকার গঠন করি, আমি আমার ক্ষমতাকে একভাবে আমি কিন্তু ডেলিগেট করি পার্লামেন্টের কাছে, সরকারের কাছে, যে আমার হয়ে তুমি এখন দেশ চালাও। তার মানে এখন আমি আমানত দিই। রাজনৈতিক ক্ষমতা আমার কাছে একসময় জনমতের এক ধরনের, জনগণের পক্ষ থেকে আমানত দেওয়া। তো সেই রাষ্ট্র ক্ষমতাকে যখন আপনি আপনার নাগরিকের বিরুদ্ধে দমন, নিপীড়ন, নির্যাতন, গুম খুনে যখন আপনি ব্যবহার করেন, যে রাষ্ট্র আমাকে আশ্রয় দেবে, রাষ্ট্র নিজেই যখন সন্ত্রাসী হয়, রাষ্ট্র নিজেই যখন বল প্রয়োগ করে, রাষ্ট্র নিজেই যখন গুম করে, খুন করে, তখন আপনি যাবেন কোথায়? মেজর সিনহার ঘটনাটা বের না হলে, তিনি নির্মমভাবে ওই নিহত না হলে, টোটাল কক্সবাজারে যে ওটা একটা মৃত্যু পতাকা যেটা দাঁড়িয়ে গিয়েছিল, তখন যে একজন ওসি, থানার ওসি প্রদীপ, আমি নাম যদি ভুল না করে থাকি, প্রদীপের নেতৃত্বে যেটা হয়েছে, এবং টোটাল মেরিন যে সি ড্রাইভ তার আশেপাশে, তারপরে ওখানে যেভাবে ওটাকে ফায়ারিং স্কোয়াডের মতন করে যেভাবে পুরো জোনটাকে ব্যবহার, এটা অবিশ্বাস্য। এগুলো একমাত্র আমরা কিছু কিছু ওই ইংরেজি, মানে হলিউডের কিছু কিছু ইংরেজি সিনেমায় এগুলো দেখি আর কি। এগুলো আগে দেখতাম যখন, মানে এই ধরনের খুব রোমাঞ্চের এগুলো হতো আর কি। এটা অবিশ্বাস্য। বাংলাদেশের মতন একটা, যেখানে আমি একটা মুক্তিযুদ্ধ করেছি, আমরা একই ভাষাভাষী, একই সংস্কৃতি, আমার দ্বিমত থাকতে পারে। আমি এখানে কেউ বিএনপি করে, জামাত করে, বা এখন ধরুন আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ, অনেক কিছু, কেউ ক্ষমতা আছে, কেউ বিরোধী পক্ষে আছে, কিন্তু আচরণটা তো রাজনৈতিক আচরণ করবেন। তিনি বিচারে যদি দোষী সাব্যস্ত হন, তার সর্বোচ্চ বিচারে কোনো অসুবিধা নেই। তার আগে আপনি তাকে যেভাবে শারীরিক মানসিকভাবে নিপীড়ন যেটা করছেন, এটা ভয়াবহ। এটা আমরা গুরুত্বপূর্ণ ভবিষ্যতের, এটা রাষ্ট্রকে এজন্য যেটা এবার আমরা যে সংস্কার কমিশন যেগুলো আলোচনা হয়েছে, খুব এর মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রাষ্ট্র এই ধরনের কোনো নিপীড়নকারী ভূমিকায় রাষ্ট্র যাবে না। এবং রাষ্ট্রের জন্য বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের যে তার যে একটা যৌক্তিক ভারসাম্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার বাহিনীগুলোর যে একটা ইন্টারনাল জবাবদিহিতার প্রশ্ন আছে, সেগুলি ইন্টারনাল সরকারের মধ্যে জবাবদিহি সমন্বয় করা, ফলে এটা একটা এই স্মৃতিটা ভবিষ্যতে এটা যেন স্মৃতি হিসাবেই থাকে। এবং ভবিষ্যৎ ডেমোক্রেটিক ট্রানজিশনে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে এটা। যে কোনো নাগরিক, যে কোনো সে সর্বোচ্চ বড় একটা অপরাধ করতে, প্রচলিত আইনে তার বিচারের ব্যবস্থা আছে, কিন্তু কোনোভাবেই তাকে আপনি যেভাবে গুম করছেন, খুন করছেন, যেখানে জানি না, মানে একটা মানুষ ধরেন, যে মানুষটা গুমটা, পরিবারটা নারী, তিনি কি বিধবা না সধবা তাও তিনি জানেন না, বাবার কবরটা আছে না নাই তিনি তাও জানেন না। এটা একটা অসম্ভব ব্যাপার। সুতরাং এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং আমি মনে করি যারা অপরাধের সঙ্গে যুক্ত, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধের কোনো বিষয় না। অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, তার বিচারটা যাতে যৌক্তিক হয়, যাতে ন্যায় বিচার যাতে নিশ্চিত হয়, এটা আমরা দেখতে চাইব। নিশ্চয়ই, একদম বিশ্লেষণ হাসান খুরশিদ। নিঃসন্দেহে যে
রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকের নিরাপত্তা দেয়া। সেখানে রাষ্ট্র যদি নিপীড়কের ভূমিকা নেয়, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যদি মানুষকে গুম করা হয়, খুন করা হয়, মানুষের উপর নির্মম নির্যাতন চালানো হয়, সেটা আসলে কোনোভাবেই কোনো যুক্তিতেই এক মুহূর্তের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। সেটি আমি 15 বছর বলবো না, আমি 17 বছর বলবো, এটা আসলে 111 থেকে শুরু হয়েছে। 111 থেকে শুরু হয়েছে এবং যে গুমের শিকার হয়নি সে আসলে কল্পনাও করতে পারবে না গুম কী জিনিস, এবং গুমের ভয়াবহতা একটা পরিবারকে কীভাবে দুমড়ে মুছতে দেয় সেটা সে কল্পনাও করতে পারবে না। কালো গাড়িতে তুলে কালো কাপড়ের চোখ বাঁধার অভিজ্ঞতা যার হয়নি সে কল্পনাও করতে পারবে না এটা কী ভয়াবহ। সো সেই ধরনের সময়গুলি যাতে অতীতেই আশ্রয় নিয়ে থাকুক, আর যাতে ভবিষ্যতে কোনো দিন ফিরে না আসে। সো যে সমস্ত ঘটনা ঘটেছে, আপনি চৌধুরী আলম সাহেবের কথা বলেন, আপনি ইলিয়াস আলী সাহেবের কথা বলেন, কিংবা আরও অজস্র মানুষের জীবনে ঘটেছে, কেউ প্রকাশ করেছে, কেউ প্রকাশ করেনি, কেউ এখনও প্রকাশ করতে ভয় পায়। তো সেইরকম একটা সময়ে বছরের পর বছর, 17 বছর ধরে সেরকম একটা সময়ের ভেতর দিয়ে বাংলাদেশ গেছে। সেরকম সময় যেন বাংলাদেশের জীবনে আর কোনো দিন কোনো মানুষের জীবনে ফিরে না আসে, সেটা নিশ্চিত করতে হবে সাংবিধানিকভাবে। এবং সাইফুল ভাই যেটা বলছেন যে আসলেই আইনের শাসন প্রতিষ্ঠা করা ছাড়া, জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনোভাবেই এটা সম্ভব না। কারণ একবার যখন এই ভয়াবহ সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়েছে, আবারও যাতে কোনো পক্ষই এরকম কিছু করতে না পারে সেটা নিশ্চিত করাটা এখন সবচেয়ে বেশি জরুরি। এবং আমরা আশা করব যে আমাদের যে নির্বাচিত সংসদ, আমাদের যে নির্বাচিত সরকার সব ধরনের দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে সেই জায়গাটা নিশ্চিত করবেন। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আসলে যেটি বলছিলাম এবং দুজন আলোচকই অত্যন্ত মর্মান্তিক যে বর্ণনাগুলো সেগুলো দিলেন। আমরা এই যে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে যে সরকার নিরঙ্কুশভাবে বিজয় লাভ করেছে, আমরা তাদের কাছে প্রত্যাশা থাকবে আমরা ক্রস ফায়ারের রাজনীতি চাই না, গুম খুনের রাজনীতি চাই না, আমরা জুডিশিয়াল কিলিং নামে যেভাবে হত্যা করা যায় সে হত্যার রাজনীতি আমরা চাই না, আমরা শাপলা চত্বর চাই না, আমরা বিডিআরের হত্যাকাণ্ডের মতো হত্যাকাণ্ড চাই না। আমরা যারা সাধারণ জনগণ আমরা প্রত্যাশা করি দেশের মানুষ স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে, দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে, বৈষম্যহীন সমাজ তৈরি হবে, একজন নারী তার বাড়িতে স্বাচ্ছন্দ্যে ফিরে যেতে পারবে, একজন বাবা তার সন্তানকে নিয়ে স্কুলে গিয়ে স্কুল থেকে ফিরে আসতে পারবে। এই সকল কর্মপরিকল্পনার মধ্যে দিয়ে বর্তমান সরকার যেটি হাসান খুরশিদ ভাই বললেন, যাতে এই ধরনের কোনো অপসংস্কৃতি বাংলাদেশে আর কখনো পুনরুত্থান না ঘটে, এবং যেটি সাইফুল হক ভাই বললেন যেটি হচ্ছে যে এটি রাজনৈতিকভাবে কিন্তু আমাদেরকে সচেতনতার সাথে এগুলি মোকাবেলা করতে হবে। প্রিয় দর্শক, আমরা সবশেষে আবার আমাদের দুজন অতিথি রয়েছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, রাজনীতি বিশ্লেষক, এশিয়ান টিভির সিইও হাসান খুরশিদ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইস্পানি মির্জা শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।